প্রবেশ করছে সেখানে সেখানে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা প্রোটোকল দিলেন। হয়তো আমরা ধারণা করছি প্রধানমন্ত্রী প্রবেশ করছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখলাম যেভাবে যে এর আগেও কিন্তু রাষ্ট্রের বেশিরভাগ গুরুত্বপূর্ণ অতিথিরা প্রবেশ করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে আধা ঘন্টা পরে বা অর্থাৎ 7:30 অনুষ্ঠানটি শুরু হবে, এর পরেই কিন্তু প্রায় 8টার দিকে আরেকটি শপথ অনুষ্ঠান হবে। নতুন মন্ত্রী হিসাবে 4 জন দায়িত্ব পালন করতে যাচ্ছেন বা মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন। বর্তমানে তারেক রহমানের মন্ত্রিসভায় প্রায় 50 জন সদস্য রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ছাড়াও 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া আরও 4 জন নতুন করে মন্ত্রী হিসাবে যুক্ত হতে যাচ্ছেন। তার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান, যিনি পুরনো রাজনীতিবিদ, তিনি মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন। এছাড়া হুমায়ুন কবির, যিনি বর্তমানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি প্রতিমন্ত্রী পদ ইতিমধ্যেই দায়িত্ব পালন করছেন। তিনি নতুন মন্ত্রিসভার সদস্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন বা শপথ নিতে পারেন। এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংসদ সদস্য ভোলা 1 আসনের সাংসদ আন্দালিব রহমান পার্থ, তিনিও মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন। এছাড়া সংসদ সদস্য হিসাবে যিনি বান্দরবনের সংসদ সদস্য সাতসিং ট্রুজেরি, তিনিও মন্ত্রী হতে পারেন। এছাড়া প্রতিমন্ত্রী হিসাবে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, তিনিও প্রতিমন্ত্রী হিসাবে নতুন করে অর্থাৎ মন্ত্রিসভায় 5 জন যুক্ত হচ্ছেন, অর্থাৎ 50 আর 5-এর জন মন্ত্রিসভার সদস্য। এছাড়া কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টার পর্যায়ে কিন্তু প্রায় আরও 10 জন ছিলেন। একজন যদি মন্ত্রী হয়ে যান তার মধ্যে প্রায় 9 জন কিন্তু উপদেষ্টা হিসাবে থাকবেন। তবে সবকিছু মিলিয়ে আপনাকে যদি বলতে চাই যে রাষ্ট্রপতির কিন্তু সাংবিধানিক পদ এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদ কিন্তু বিদ্যমান সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতি হিসাবে তার দায়িত্ব পালন করেন। বিশেষত প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি কাজ করেন। তিনি প্রধানত প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, সংসদ সদস্যদের পরামর্শে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন। এছাড়া প্রধান বিচারপতিকেও তিনি নিয়োগ দেন, মন্ত্রী পরিষদের সদস্যদেরও নিয়োগ দেন। কিন্তু প্রধান দায়িত্ব যদি বলা যায় যে সেখানে তিনি সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে উচ্চ আদালতের বিচারক কিংবা অ্যাটর্নি জেনারেল এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠান দুদক কিংবা নির্বাচন কমিশন আর তথ্য কমিশন কিংবা মানবাধিকার কমিশন কিংবা মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, এইসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদেরও কিন্তু নিয়োগ দেন। এছাড়া সংসদে যেসব আইন পাশ হয় সেই বিলগুলিতে স্বাক্ষর করেন এবং সেগুলোতে আইনে পরিণত হয় তারপরে, তার স্বাক্ষরের পরেই। এবং তিনি প্রয়োজনে অধ্যাদেশ জারি করেন, অর্থাৎ যখন সরকার থাকে না, অর্থাৎ সরকার পদত্যাগ করেন কিংবা সরকার ভেঙে পড়ে, তখন কিন্তু রাষ্ট্রপতির আদেশেই প্রজ্ঞাপন জারি হয় এবং সে তার আদেশেই রাষ্ট্র পরিচালিত হয়। যেভাবে আমরা দেখেছি গত 2 বছর শেখ হাসিনার সরকার ভেঙে যাওয়ার পর, মন্ত্রিসভা ভেঙে যাওয়ার পরে কিন্তু রাষ্ট্রপতি তার নির্বাহী আদেশে সকল ধরনের 93 অনুচ্ছেদ অনুযায়ী সকল ধরনের দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্ব পালন করেছেন। এবং জুলাই সনদ সেটিও কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরে সে অধ্যাদেশ জারি হয়েছে এবং নির্বাচন এবং গণভোটও কিন্তু তার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশে কিন্তু অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি এই অধ্যাদেশগুলো জারি করেন। এছাড়া সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি। তাছাড়া তিনি ক্ষমা প্রদর্শনের ব্যাপারে আদালত যদি বা কোনো ট্রাইব্যুনাল যদি দণ্ড মওকুফ করে, হ্রাস করে বা স্থগিত করে, তাহলে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে সেক্ষেত্রে তার ক্ষমা প্রদর্শনের ব্যাপারে। এছাড়া তিনি কেউ যদি কোনো বিদেশি রাষ্ট্রদূত পরিচয়পত্র বাংলাদেশে যুক্ত হন, বিদেশি রাষ্ট্রদূত, তখন তিনি প্রথমে পরিচয় দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আসেন, অর্থাৎ বঙ্গভবনে এসেই তার পরিচয় পেশ করেন। এছাড়াও আমরা জানি যে রাষ্ট্রপতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে দায়িত্ব পালন করেন, বিভিন্ন কনভোকেশনে রাষ্ট্রপতি বক্তব্য প্রদান করেন। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যেহেতু শিক্ষক ছিলেন, তিনি যেহেতু পোরখাওয়া একজন রাজনীতিবিদ, পরিসভার চেয়ারম্যান ছিলেন, এরপরে সংসদ সদস্য ছিলেন 2001 থেকে 6 পর্যন্ত, তিনি দুইটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, কৃষিমন্ত্রী এবং তারপরে তিনি দায়িত্ব পালন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। সেই মন্ত্রণালয়ে তার দায়িত্ব পালন করা কিংবা
সাল থেকে যে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালন এবং সেই 2011 সালে যে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবরণ করার পর থেকে খালেদা জিয়া তাকে দায়িত্ব দিলেন ভারপ্রাপ্ত হিসাবে, 2014 সালে নির্বাচনে যে বিএনপি অংশগ্রহণ করেনি সেই আন্দোলন কিংবা সেই আন্দোলনে তার ভূমিকা রাখা, কিংবা 2016 সালে তার দায়িত্ব মুক্ত করা অর্থাৎ ভারমুক্ত করে তিনি পুরোপুরি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপরে 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত দলের মহাসচিব হিসাবে যে তিনি দায়িত্ব পালন করেছেন, এ সময় কিন্তু দলের অনেক খারাপ সময় গেছে। বলা যায় যে 2006 সালের পর থেকে এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপির অনেক দুঃসময় গিয়েছে। সেই দুঃসময়ে বিএনপির শীর্ষ নেতা হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে যদি বলা যায় 2018 সালে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে অন্তরীণ করা হয়, তিনি যখন কারাভোগ করেন, তখন একদিকে খালেদা জিয়া কারাবন্দী, আরেকদিকে বর্তমান যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি তখন বিদেশে ছিলেন। সেই অবস্থায় দলকে এগিয়ে নিয়ে যাওয়া, দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের বিভিন্ন রোষানলে পড়েও মামলা হামলার শিকার হয়েও দলকে নেতৃত্ব দেওয়ার যে ভূমিকা রেখেছেন, সেই আন্দোলন সংগ্রামের পুরস্কার হিসাবে অথবা তার ভূমিকা রাখার এই যে কারণে দলের ভিতরে তার যে জনপ্রিয়তা ছিল, এজন্য কিন্তু যখন মহাসচিব পর্যায়ে যখন রাষ্ট্রপতি পদের জন্য আলাপ আলোচনা শুরু হয়, তখন কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবার শুরুতে এসেছিল। দলের কাছে তিনি অনেক গ্রহণযোগ্য ব্যক্তি, তিনি সদালাপী, তিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন, কিংবা দায়িত্বের ব্যাপারে তিনি ভূমিকা রেখেছেন যে এই বিগত দিনে। এই জন্য তাকে কিন্তু দলের নেতাকর্মীরা সময় একদম সবার শীর্ষে রাখেন। এই জন্যই দলের নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার দায়িত্ব পালনে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে রাষ্ট্রের এই যে সর্বোচ্চ পদ হিসাবে যখন তিনি এরকম একজন শিক্ষক থেকে উঠে আসা, কিংবা একদম গ্রামের বা একদম জেলার একজন রাজনীতিবিদ থেকে উঠে সেই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ, মহামান্য রাষ্ট্রপতি হিসাবে সর্বোচ্চ পদে যখন তিনি আসীন হচ্ছেন, তার নেতৃত্বে বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে তার বাংলাদেশ যাত্রা শুরু করবে, বা বাংলাদেশ হয়তো তার একদম যোগ্যতম একজন রাষ্ট্রপতি হিসাবে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে জনগণ প্রত্যাশা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি যেমন এই ক্ষমতাগুলো ভোগ করবেন, পাশাপাশি কিন্তু জুলাই সনদে রাষ্ট্রপতিকে আরও বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। জুলাই সনদে বিএনপির পক্ষ থেকেও বিএনপি যেসব বিষয়ে একমত হয়েছে জুলাই সনদের বিষয়ে, সেখানেও দেখেছি যে রাষ্ট্রপতি কিন্তু আরও 4টি বিষয়ে কিন্তু ক্ষমতা পাবেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়া লাগবে না। তার মধ্যে একটি রয়েছে তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, সেখানে আছে প্রেস কাউন্সিল, এই আইন কমিশন। এই 4টি বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই এই কমিশনগুলোর প্রধান হিসাবে তিনি নিয়োগ দিতে পারবেন। এই জুলাই সনদ যদি বিএনপি বাস্তবায়ন করে, অর্থাৎ বিএনপি যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলোও যদি বাস্তবায়ন করে, তবেও কিন্তু রাষ্ট্রপতির আরও কিন্তু এই 4টি বিষয়ে ক্ষমতা বাড়লো। এছাড়াও যদি আরও অন্যান্য জুলাই সনদে যেসব বর্ণিত বিষয় রয়েছে, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ব্যাপারেও কিন্তু রাষ্ট্রপতি এই ভূমিকা রাখতে পারেন। তো সবকিছু মিলিয়ে নতুন রাষ্ট্রপতি কিভাবে দায়িত্ব পালন করছেন বা করবেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী তার ভূমিকা সেটি আগামী বলে দেবে। তবে আমরা ছিলাম এই বঙ্গভবনের ফটক থেকে। এখানে আমাদের বঙ্গভবনের ভেতরে আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ রয়েছেন, এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যে শপথ অনুষ্ঠানটি শুরু হচ্ছে। শুরুর আর আনুষ্ঠানিকতা কি রয়েছে, কখন নাগাদ শুরু হতে যাচ্ছে? জাওয়াদ। হাসিব, আপনি জানাচ্ছিলেন যে এই যে নবনির্বাচিত রাষ্ট্রপতি তার আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ নিচ্ছেন। মাত্রই তিনি 7টা 17 মিনিটে যখন ঘড়ির কাঁটায় তিনি এখানে প্রবেশ করেছেন। আমরা দেখেছি এই গণভবনের অর্থাৎ ভিতরে যেখানে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে সেই দরবার হল, সেই দরবার হলে তিনি প্রবেশ করেছেন এবং ইতিমধ্যেই 3 বাহিনীর প্রধান এখানে এসেছেন। আমরা সেটির ভিতরে দেখেছি বিভিন্ন দেশের কূটনীতিক
সাংবাদিকরা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন। তার মধ্যে আমরা বিরোধী দলের সংসদের বিরোধী দলের নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি। পাশাপাশি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা যেমন এসেছেন, বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এসেছেন এবং যারা বিশিষ্টজন রয়েছেন তারাও এসেছেন। এর আগেও আমরা জানানোর চেষ্টা করছিলাম, আপনি জানেন যে দরবার হলে মূলত 800 জনের একটি বসার ব্যবস্থা আছে এই দরবার হলের যে আয়তন সেই জায়গা থেকে। এবং যেহেতু গণ অভ্যুত্থানের পরে একটি সরকার গঠিত হয়েছে এবং 35 বছর পরে ভোটাভুটির মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, সেই জায়গা থেকে যারা রাজনৈতিক পরিমণ্ডলে মানুষ আছেন কিংবা সুধী সমাজের মানুষ আছেন, কূটনীতিক আছেন, সবার একটি আগ্রহের জায়গা ছিল এবং সেই আগ্রহের জায়গা থেকেই এই বঙ্গভবনে যারা আছেন তারা মূলত এবার 1500-র মতো দাওয়াত কার্ড তারা ছেপেছিলেন এবং মূলত 800 জনের ধারণ ক্ষমতা থাকলেও 850 জনে তারা এটি চেয়ারের বসার ব্যবস্থা করেছেন। এখানে আমরা দেখছি যে অতিথিরা এখনো আসছেন, যদিও এখন ঘড়ির কাঁটা 7:19 বাজে। কিছুক্ষণ পরেই অর্থাৎ 7:30 নাগাদ এই রাষ্ট্রপতির যে শপথ সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং আপনারা এটিও জানেন যে যেহেতু পঞ্চদশ সংশোধনীর কারণে আগে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির শপথ পড়ালে, এবার সংসদের যিনি স্পিকার রয়েছেন, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তিনি শপথ পড়াবেন। এবং আরেকটি বিষয় যেটি জানানোর জন্য বলি যে রাষ্ট্রপতি যখন শপথ নেবেন, এই নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে 4 জন মন্ত্রী, নতুন মন্ত্রী, তারা এই মন্ত্রীর কাছে শপথ নেবেন এবং আমরা দেখেছি সেই মন্ত্রীরাও ইতিমধ্যে তারা এসেছেন, তারা তাদের আসনে বসেছেন। পাশাপাশি সরকারের যারা মন্ত্রী রয়েছেন সেই মন্ত্রীরা এসেছেন এবং এই রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে সেটিও এখানে এক ধরনের উচ্ছ্বাস, আমেজ। গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পাশাপাশি যেই সুধীজনেরা এসেছেন তারাও নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছেন। প্রস্তুতি ইতিমধ্যেই এখানে শেষ হয়ে গেছে, যদিও আজকে সকাল নাগাদেই মূলত এই যে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যা যা আনুষ্ঠানিকতা ছিল সবগুলোই